থার্মোডাইনামিক্স চ্যাপ্টার আর কাইনেটিক থিওরি অফ গ্যাস, এই দুটো মিলে একটা ইউনিট। ঠিক আছে, এই দুটো ইউনিট থেকেই 10 থাকবে দুটো মিলে। সো ইমাজিন করতে পারছো কত পাওয়ারফুল জায়গা। সো আমাদের অসিলেশন থেকে থাকবে 10, থার্মোডাইনামিক্স থেকে থাকবে 10, আর একটা চ্যাপ্টার বাকি আছে ট্রান্সমিশন অফ হিট, ওইটা নিয়ে ওই যে ইলাস্টিসিটি থেকে শুরু হয়েছিল ওটা পুরো মিলে 10, আর গ্র্যাভিটেশন থাকবে 5, 10 10 5, তাহলে 35 মার্কস এইভাবে ডিস্ট্রিবিউট করা আছে। মানে এই চ্যাপ্টার কত গুরুত্বপূর্ণ সেজন্য তোমাদের আমি সেট 2টাও করতে বলেছি, এখানে এক্সাম্পলও করবে এবং এর উপরও পরীক্ষা নেওয়া হবে। এখনো আজকে কাইনেটিক থিওরি অফ গ্যাসটা পড়িয়ে দিই। কাইনেটিক থিওরি অফ গ্যাস, গ্যাসের গতি ও তত্ত্ব আমরা ক্লাস 10-এ পড়েছি অলরেডি। এই চ্যাপ্টারের পারপাস কি, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য চ্যাপ্টার? আমরা বারবার বলেছিলাম যখন আমরা থার্মোডাইনামিক্স পড়ব আমরা তার কারণ জানতে চাইবো না, যে একটা সিস্টেম, ধরো কোন একটা সিস্টেম আছে কেটিজি, ধরো কোন একটা সিস্টেম আছে, এই সিস্টেমে প্রেসার P1 আর ভলিউম ধরো V1 আছে। এবার এই সিস্টেমটা P1 V1 থেকে P2 V2 চলে গেল, ধরো কোনো রকম আমি কিছু অ্যাপ্লাই করলাম ওর উপর যাতে করে ও সিস্টেমটা এরকম ভাবে চেঞ্জ হয়, বাট আমরা এর কজ জানতে চাইনি, হোয়াই, আমরা জাস্ট মেজার করেছিলাম। সেজন্য থার্মোডাইনামিক চ্যাপ্টারটাকে আমরা এইভাবে লিখেছিলাম থার্মোস প্লাস ডাইনামিক্স। ডাইনামিক মানে অ্যাকচুয়ালি মেজার করা, থার্মোস ওই থার্মোডাইনামিক ভ্যারিয়েবল গুলোকে আমরা শুধু মেজার করেছিলাম, আমরা কখনো তার কজ জানতে চাইনি, যে একটা সিস্টেমে প্রেসার কেন থাকে, একটা সিস্টেমের ভলিউমের উৎপত্তি কি, এগুলো আমরা কিচ্ছু জানতে চাইনি, আমরা শুধু মেজার করেছিলাম। ইন দিস চ্যাপ্টার আমরা কি করব, এগুলোর কারণ জানতে চাইবো, যে অ্যাকচুয়ালি একটা গ্যাসের প্রেসার কিভাবে কাজ করে, প্রেসার তৈরি হয় কেন, এটসেট্রা এটসেট্রা। সো এই চ্যাপ্টারে আমরা গ্যাসের সেই সমস্ত বা একটা সিস্টেমের সেই সমস্ত জিনিসগুলোকে আলোচনা করবো যেটা আমরা থার্মোডাইনামিক্সে পড়িনি বলে এটা একটা আলাদা চ্যাপ্টার। সো তোমরা তোমাদের বই দেখতে পারো, কাইনেটিক থিওরি অফ গ্যাসের প্রথমে সেই মূল তত্ত্বই আছে যে আমরা এই চ্যাপ্টারে কি করি না করি সেগুলো এখানে লিখে দেওয়া আছে। এবার গ্যাসের যদি আমরা মলিকিউলার তোমার হচ্ছে মোশন দেখি, মলিকিউলার মোশন মানে একটা গ্যাসকে যদি আমরা আণবিক স্তরে নিয়ে যাই, মানে একটা গ্যাস পার্টিকেলের কথা ভাবি, তো তোমরা ক্লাস 10-এ পড়েছো যে গ্যাসের কিছু বিশেষ ক্যারেক্টার বা ধর্ম বা বৈশিষ্ট্য আছে। নাম্বার 1 বৈশিষ্ট্য কি, গ্যাস প্রসারিত হতে পারে। এটা একটা গ্যাসের বিশাল বড় বৈশিষ্ট্য, যে আমরা যদি একটা গ্যাসকে বেলুনে ভরি, সেই বেলুনটাকে ফাটিয়ে দিই, তাহলে সেই গ্যাসটা প্রসারিত হতে পারে, ক্যান এক্সপান্ড, পুরো ঘর জুড়ে সেই গ্যাসটা এক্সপান্ড হয়ে যাবে। ঠিক তো। 2 নাম্বার কি হতে পারে, ওই বড় পরিমাণ গ্যাসকে আমি সংকুচিত করে, কম্প্রেসড করে এইটুকু করতে পারবো। তাহলে কম্প্রেসিবিলিটি বা সংকোচনশীলতা অ্যাজ ওয়েল অ্যাজ কি হচ্ছে এক্সপ্যান্ডিবিলিটি বা প্রসারণশীলতা, এই দুটো কিন্তু গ্যাসের একটা বিশেষ ধর্ম। গ্যাসের আরো একটা বিশেষ ধর্ম আছে, সেটা হচ্ছে ব্যাপন। গ্যাসের ব্যাপন কি, যদি আমরা দুটো জার নিই, গ্যাস জার, একটাতে কার্বন ডাই অক্সাইড আর একটাতে অক্সিজেন, দুটোকে যদি রেখে দিই, দুটো দেখবো সমসত্বভাবে হোমোজিনিয়াসলি তারা মিশে গিয়ে একটা মিশ্রণ তৈরি করে। তাহলে এই যে গ্যাস দুটো আলাদা আলাদা ঘনত্বের পদার্থ পরস্পর মিশে যাচ্ছে, এটাকে আমরা ব্যাপন পদ্ধতি বলি। আমরা যদি একটা পাতার ডগার মধ্যে সামান্য পরিমাণ কালি লাগিয়ে সেটাকে যদি জলে ফেলে দিই, দেখবো পাতাটা দৌড়ে বেড়াচ্ছে। কেন? তার কারণ তো পৃষ্ঠটান। ইয়েস অর নো? পৃষ্ঠটানের জন্যই তো হয় এটা, বুঝিয়েছিলাম। কর্পূরকে ফেলে দিলে কি হয়, জলে দৌড়াদৌড়ি করে বেড়ায়। তাহলে ওখানে কি হচ্ছে, পৃষ্ঠটানের চেঞ্জ হচ্ছে। পৃষ্ঠটানের চেঞ্জ হওয়ার সাথে সাথে ওখানকার যে মলিকিউল আছে সেগুলো কি হচ্ছে, মোশনে চলে আসছে। কেন? হায়ার ডেনসিটির মলিকিউলগুলো লোয়ার ডেনসিটিতে কি হচ্ছে, অটোমেটিক্যালি স্পন্টেনিয়াসলি চলে আসছে। স্পন্টেনিয়াসলি মানে স্বতঃস্ফূর্তভাবে, নিজে নিজেই, উইদাউট এক্সটার্নাল ফোর্স, বাইরের কোনো ফোর্স ছাড়াই। তো এই বাইরের কোনো ফোর্স ছাড়াই মলিকিউলগুলো নিজে নিজে হায়ার ডেনসিটি থেকে লোয়ার ডেনসিটি নিজে নিজেই চলে আসছে। তার ফলে কি হচ্ছে, একটা বল কাজ করছে তার অপোজিটে, সেজন্য পাতাটা দৌড়ে বেড়াচ্ছে। তাহলে সিমিলার ওয়েতে যদি আমরা একটা কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন গ্যাস যারকে মিশাই, তাহলে দেখবো তারা সমসত্ব বা হোমোজিনিয়াসলি তারা মিশে যাচ্ছে। তাহলে এই ব্যাপন অ্যাকচুয়ালি প্রমাণ করে যে গ্যাসিয়াস অণুগুলো সর্বদা গতিশীল। এটাই ক্লাস 10-এ পড়িয়েছিলাম, যে ব্যাপন বা ডিফিউশন ধর্ম প্রকাশ করছে যে গ্যাস পার্টিকেল গুলো সর্বদা কি হচ্ছে, গতিশীল। নাম্বার 1। আর কি হতে পারে, গ্যাসের প্রেসার। আমি যদি কোনো একটা গ্যাসকে যে কোনো আবদ্ধ পাত্রে, যে কোনো পাত্রে রাখি, দেখবো গ্যাস সর্বদা সেই পাত্রের দেওয়ালে ধাক্কা মারছে। তো গ্যাস সর্বদা সেই পাত্রের দেওয়ালে ধাক্কা মারছে মানে গ্যাসের একটা মোশন অল টাইম কাজ করছে।
অর্থাৎ গ্যাসগুলো চুপচাপ কোনো জায়গায় বসে নেই, রাদার তারা র্যান্ডামলি মুভ করছে। সেই জন্য আমরা একটা কথা বলেছিলাম, গ্যাসগুলোর কোনো স্থিতি শক্তি থাকে না, ইয়েস অর নো। তাদের কি থাকে? অলওয়েজ কাইনেটিক এনার্জি। তার মানে গ্যাসিয়াস পার্টিকেলগুলো সবসময় দৌড়ে বেড়াচ্ছে বলেই তারা কি করছে? পাত্রের দেওয়ালে গিয়ে কি মারছে? ধাক্কা মারছে। সো এখান থেকে প্রেসার জেনারেট করছে। তাহলে প্রেসারও কি একটা এমন ধর্ম যা রিপ্রেজেন্ট করছে যে একটা গ্যাসিয়াস মলিকিউল বা গ্যাসিয়াস পার্টিকেল সবসময় কি থাকবে? ইন মোশন। তার মানে এই দুটো ধর্ম একদম স্পষ্টভাবে বলে দিচ্ছে যে গ্যাসিয়াস পার্টিকেল গুলো অলওয়েজ কি থাকবে? ইন মোশন, ইন মোশনে থাকবে। এবার এই মোশনে থাকাকালীন আমরা যদি একটা সিম্পল এক্সাম্পল নিই, কোলয়েড, কোলয়েড এখন তোমাদের বোধহয় পড়ানো হয়নি। কোলয়েডের ক্ষেত্রে দেখা যায় যদি আমরা সালফারকে জলে ফেলে দিই, দেখবো সালফার গুলো র্যান্ডামলি মোশন করছে। ক্লাস 12 হয়তো আছে তোমাদের কলয়েডাল সিস্টেম বলে কেমিস্ট্রিতে। এটা করেছিলেন প্রথম রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন কি করলেন? তিনি একটা পাত্রের মধ্যেও কোন রকম হাওয়া বাতাস কিচ্ছু নেই, একদম শান্ত অবস্থায় তিনি কিছু হলুদ রঙের তোমার হচ্ছে পরাগরেণু ছিড়িয়ে দিলেন। তাহলে পরাগরেণু যদি ছিটিয়ে দেওয়া হয় এবং চুপচাপ অবজার্ভ করা হয়, দেখা যাবে পরাগরেণুগুলো স্পন্টেনিয়াসলি, ইতস্ততভাবে, স্বতঃস্ফূর্তভাবে নিজে নিজেই দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু সেটা খুব আস্তে আস্তে। তাহলে এটা তো আমরা বাইরে থেকে কোনো রকম ফোর্স দিলাম না, ও নিজে নিজেই করলো এই কাজটা। সেইখান থেকে বিজ্ঞানী রবার্ট ব্রাউন বললেন যে গ্যাসিয়াস মলিকিউল গুলো পরস্পর কিরকম করে ধাক্কা মারছে ইন র্যান্ডাম ওয়ে। এর ওয়ের কোনো ঠিক নাই, এখানে ধাক্কা মারছে, এখানে ধাক্কা মারছে, এখানে ধাক্কা মারছে, জিগজ্যাগ ওয়েতে যেখানে পারছে ধাক্কা মারছে। এইভাবে সে র্যান্ডামলি মুভ করতে থাকছে, এইরকম ভাবে জিগজ্যাগ ওয়েতে। এই মোশনটাকে বলা হলো ব্রাউনিয়ান মোশন বা ব্রাউনীয় গতি। সো ব্রাউনিয়ান মোশন ইজ অলসো এমন একটা ক্যারেক্টার একটা গ্যাসিয়াস মলিকিউলের বা গ্যাসের সিস্টেমের, যে বলছে গ্যাসগুলো অলওয়েজ ইন কি আছে? মোশনে আছে। তাহলে গ্যাসগুলো যে মোশনে আছে, তার গতিশীলতা আছে, তার সপক্ষে যথেষ্ট প্রমাণ পাওয়া গেল। সো আমাদেরকে যদি এরকম কোশ্চেন দেয় তাহলে আমরা এখানে লিখতে পারবো, বাট এইরকম কোশ্চেন অ্যাপ্রোচ আমাদের এখানে দেয় না 11-এ। এটা তো আমরা নিজেরাই জানি, বানাতে পারবো। এখন আমি যদি একটা গ্যাসকে এইরকম মোশনে নিয়ে যাই, তাহলে যে কোনো গ্যাস পার্টিকেল পরস্পর ধাক্কা মারছে। আবার যদি আমি খুব খারাপ না হয় 2 গ্রাম হাইড্রোজেন চয়েস করি, সেখানে কিন্তু 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পার্টিকেল আছে। এবার এত হিউজ সংখ্যক পার্টিকেল মাত্র 2 গ্রাম হাইড্রোজেন আছে বলে তাকে স্টাডি করাও তো বিশাল কঠিন ব্যাপার। তাকে এত স্টাডি করব কি করে? আবার সেখানে আমরা একটা মলিকিউলের কথা ভাবছি, একটা হাইড্রোজেন মলিকিউল। সো লিটারালি ইটস ইম্পসিবল। সেই জন্য ফিজিক্সের আরো একটা ব্রাঞ্চ খোলা হয়েছিল, যেটাকে ফিজিক্সের ব্রাঞ্চ বলা হয় স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। যদি কেউ অনার্স পড়ো তখন দেখবে এই ব্রাঞ্চটা পড়তে হয়, তোমরা হয়তো এটার নাম শুনো, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। এই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের মধ্যেই, স্ট্যাটিস্টিক্স মানে বুঝতেই পারছো যে আমাদের গণনা জায়গা, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের জায়গাতেই আমরা এই ক্যালকুলেশন গুলোকে করতে পারি। এবার তার বিভিন্ন রকমের অ্যাপ্রোচ আছে, বিভিন্ন রকমের থিওরেম আছে, সেই থিওরেম ধরে ধরে আমরা অ্যাপ্রোচ করি। যাই হোক, তাহলে আমার বক্তব্য হচ্ছে এত হিউজ সংখ্যক পার্টিকেলকে আমরা যদি অবজার্ভ করতে যাই পাগল হয়ে যাব। তাহলে লজিক্যালি আমরা কি করতে পারি যে একটা মলিকিউলকে একটা সিম্পল মাস বা পয়েন্ট মাস ধরে কাজ করতে পারি, যে তার মাসে তাকে চোখে দেখা যাচ্ছে না, বাট আমরা ধরে নিতে পারি একটা মার্বেল পাথরের মতো সে যেন হয়। তাহলে আমি যদি কোনো কিছুকে ধরে নিই, তাহলে আমাকে অ্যাজাম করতে হবে, অ্যাজিউম করতে হবে, অ্যাসাম্পশন নিয়ে আসতে হবে। এটাকে বলবো আমরা গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য, ক্লাস 10। যে আমরা একটা গ্যাসকে যখন মলিকিউলার লেভেলে স্টাডি করব, তখন সেই গ্যাসিয়াস মলিকিউলকে নিয়ে কিছু আমরা অ্যাজিউম করে নেবো যে এগুলো হয়। তারপর আমি যাব, যেমন আমরা অনেক সময় কি বলি যে একটা আদর্শ প্রবাহী, আদর্শ ফ্লুইড, তার মানে তাকে এই হতে গেলে সে আদর্শ হবে। এবার আমরা জানি সে আদর্শ হতে পারবো না, কিন্তু আমরা ওকে রেখে তো স্টাডি করব। তাহলে আমরা অ্যাকচুয়ালি এখন আদর্শ গ্যাসকে নিয়ে স্টাডি করব। তাহলে আদর্শ হতে গেলে কি কি হতে হবে? তার জন্য কিছু অ্যাজাম্পশন দেওয়া হয়। অ্যাজাম্পশন গুলো কি কি? নাম্বার 1, যে গ্যাসিয়াস মলিকিউল গুলো টাইনি পার্টিকেলস হবে এবং সেগুলো পয়েন্ট মাস, তাদের নিজস্ব কোনো ভর আয়তন নেই। নো, তাদের নিজস্ব কোনো আয়তন নেই, ভর আছে, নিজস্ব কোনো আয়তন নেই। 3 নম্বর কি হতে পারে? এই পার্টিকেল গুলো র্যান্ডামলি মোশন করছে, র্যান্ডামলি মোশন, এবং মোশন করার সময় একে অপরকে ধাক্কা মারছে
বাট সেই ধাক্কা বা কলিশন গুলো হবে সব স্থিতিস্থাপক বা ইলাস্টিক। কার্যক্ষমতা শক্তিতে তোমরা পড়েছো, ইলাস্টিক কলিশন এমন কলিশন যেখানে এনার্জির কোন রকম লস হয় না। এবার ধাক্কা মারার ফলে তাদের এনার্জি লস হয় না বলে তারা র্যান্ডম ধাক্কা চালিয়ে যেতে পারে। ধাক্কা লাগার পর যদি এনার্জি লস হতে থাকতো তাহলে ধাক্কা একসময় কি হয়ে যেত, থেমে যেত। সো এটা হয় না, সেই জন্য এর সারা জীবন এরকম র্যান্ডম মোশনে থাকতে থাকবে। আমি বুঝতে ব্যাপারটা। এরা কি করছে, এই র্যান্ডম মোশনে থাকাকালীন পাত্রের দেওয়ালে গিয়ে ধাক্কা মারছে। এবার এই পাত্রের দেওয়ালে গিয়ে ধাক্কা মারার সময় তারা একটা বল প্রয়োগ করছে, বিকজ সেখানে মোমেন্টাম চেঞ্জ হচ্ছে। এবার ওই বল প্রয়োগের দরুন প্রতি একক ক্ষেত্রফলে পার ইউনিট এরিয়াতে যে পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে লম্বভাবে তাকে আমরা বলছি চাপ। তাহলে এইভাবে অ্যাকচুয়ালি প্রেসার তৈরি হচ্ছে, তা আমরা একটু পরে পড়াবো। আমি আরো অনেক আছে, আমি আর বলছি না, যে পরপর দুটি ধাক্কার মাঝে একটা পার্টিকেল যে স্ট্রেট লাইন পাথ যাবে তাকে বলবো ফ্রি পাথ বা মুক্ত পথ। ক্লাস 10 এ পড়েছো। এবার আমরা একটু মুক্ত পথটাকে নিয়ে আলোচনা করি। একটা গ্যাসিয়াস পার্টিকেলের মুক্ত পথ ইম্পর্টেন্ট কেন? তা তো যদি গ্যাসিয়াস পার্টিকেলের মুক্ত পথ জানতে পারো তাহলে সেই গ্যাসিয়াস পার্টিকেলের তুমি অনেক ধারণা পেয়ে যাবে যে সেখানে কতগুলো অণু আছে। তুমি বলো নাম্বার অফ পার্টিকেলস যদি বাড়ে তাহলে ধাক্কা লাগার প্রবাবিলিটিও তো বাড়বে, ইয়েস অর নো? তো ন্যাচারালি যখন আমার নাম্বার অফ পার্টিকেলস বাড়বে ধাক্কা বেশি লাগবে, যত বেশি ধাক্কা লাগবে মুক্ত পথ আস্তে আস্তে কি হবে, সরু হতে থাকবে, কমতে থাকবে। ন্যাচারাল তো তাই। তো সেই কারণে আমাদের মুক্ত পথ একটা পার্টিকেলের বা কোনো একটা গ্যাসিয়াস সিস্টেমের জানা দরকার। এখন ফ্রি পাথ একটা বার করা খুব মুশকিল হয়ে যায়। কেন? একটা গ্যাসিয়াস পার্টিকেল, আমি এখানে 10⁻23 খানা পার্টিকেল আছে, সো একটা গ্যাসিয়াস পার্টিকেলের পারা যায় না। কিন্তু আমরা বললাম অ্যাজিউম করে নেবো, তাহলে ওই মার্বেল পাথরের মতো ভাবতে হবে নিজেকে, যে এরকম মার্বেল পাথর ছুড়ে দিচ্ছি, যাচ্ছে, ধাক্কা মারছে, এরকম টাইপের ভাবতে পারবো। সেজন্য এটাকে আমরা মনে মনে ইমাজিন করব, যেটাকে ইমাজিন করা বাস্তবে অ্যাকচুয়ালি পারাই যাবে না ইমাজিন করা। তো আমি কি ইমাজিন করছি না, তো আমি ধরছি যে একটা সিলিন্ডার আছে, খুব ভালো করে অ্যাসাম্পশনটা দেখবে, সিলিন্ডার আছে, একটা সিলিন্ডার আছে। এবার এই সিলিন্ডারের মধ্যে গ্যাস পার্টিকেল গুলো ঢুকছে। কেমন ভাবে ঢুকছে না, তো একটা গ্যাসিয়াস পার্টিকেল শুধুমাত্র ঢুকতে পারবে এই রকম সিচুয়েশন। মানে ধর আমি কথার মানে বলছি যে এইটা হচ্ছে সেই গ্যাসিয়াস পার্টিকেলটা। এই গ্যাসিয়াস পার্টিকেলটার ডায়ামিটার, আমি বারবার বলছি, ডায়ামিটার হচ্ছে সিগমা। ডায়ামিটার হচ্ছে সিগমা। এবার ডায়ামিটার সিগমা মানে ও এইভাবে ঢুকবে, বাকি এখানে দেখো তাহলে আরেকটা পার্টিকেল থাকবে, ইয়েস অর নো? বড় হয়ে গেল হয়তো, আরেকটা পার্টিকেল থাকবে। এই পার্টিকেল গুলো দেখো তাহলে কোনো মতে আর ঢুকতে পারবে না, কারণ এতে সিগমা বাই 2 আটকে যাচ্ছে। তার মানে আমি অ্যাজিউম করলাম এট এ টাইমে একটা পার্টিকেলই ঢুকছে, বাকি পার্টিকেল এরকম লাইন বাই লাইন আছে, আর ঢুকতে পারছে না। কনসেপ্ট ক্লিয়ার, বোঝাতে পারছি? তাহলে যদি তাই হয় তাহলে এইটা যদি সিগমা হয় তাহলে এইটাও তো সিগমা, ইয়েস অর নো? কারণ এটাও সিগমা বাই 2, এটাও সিগমা বাই 2, টোটালটা সিগমা। তাহলে আমরা কি বলতে পারি যে যে ভেসেল বা কন্টেনার বা সিলিন্ডারে ঢুকছে তার রেডিয়াস হচ্ছে সিগমা, ইয়েস অর নো? তাহলে অ্যাজিউমশনটা আমরা এভাবেই নিলাম। কেন? কারণ একটা পার্টিকেল বা একটা মার্বেল পাথরকে দিয়ে দেখবো, আমরা একসঙ্গে পেরে উঠবো না, না হলে পাগল হয়ে যাবো। 10⁻23 আছে, সেই জন্য অ্যাজিউমশনটা এইভাবে নিলাম। ওকে, তাই যদি তাই হয় তাহলে এখানের এরিয়া কত হবে না, তো এরিয়া হচ্ছে পাই সিগমা স্কোয়ার। অবভিয়াসলি তাই হবে। এখন ধরো এই গ্যাসিয়াস পার্টিকেলটার ভেলোসিটি হচ্ছে ভি, ভি ভেলোসিটি নিয়ে এসে যাচ্ছে। তার মানে পার্টিকেলটা 1 সেকেন্ডে ভি মিটার বা ভি ইউনিট পথ যাচ্ছে। তার মানে আমি যদি পার সেকেন্ডে কথা বলি, পার্টিকেলটা হয়তো এখান থেকে এতটা পথ গেছে, সেটা হচ্ছে তার ভি পথ, ভি পথ। তাহলে এই জায়গাটার ভলিউম কত হবে ইজিলি বার করে নিতে পারবো। সো ভলিউম কত হবে? ভলিউম হবে পাই সিগমা স্কোয়ার ইন্টু ভি। তাই তো হওয়া উচিত, কারণ ভিটা তো এখানে লেন্থ হিসেবে কাজ করছে পার সেকেন্ডে। তাহলে এটার ভলিউম হলো এতটা। এবার একটা গ্যাসের ভলিউমে কতটা পার্টিকেল আছে আমরা জানি না। আমরা কিভাবে মনে রাখি যে পার ইউনিট ভলিউমে কতটা পার্টিকেল আছে? সো নাম্বার অফ পার্টিকেল পার ইউনিট ভলিউম, একক আয়তনে কত সংখ্যা আমরা ধরছি সেটা n, এতটা আছে। তাহলে এত আয়তনে নাম্বার অফ পার্টিকেল কত হবে? এত ইনটু n, ইয়েস অর নো?
তাহলে আমার নাম্বার অফ পার্টিকল হবে কত না, তো পাই সিগমা স্কোয়ার ভি ইন্টু এন। এবার যত বেশি নাম্বার অফ পার্টিকলস হবে তত বেশি ধাক্কা লাগার প্রবণতা বাড়বে, ইয়েস অর নো? তাই তো হওয়া উচিত। তার মানে ধাক্কা লাগার প্রবাবিলিটি ডিপেন্ড করছে নাম্বার অফ পার্টিকলস এর উপর, ইয়েস অর নো? তাহলে এখন এই ধাক্কা লাগার প্রবাবিলিটি বা ধাক্কার সংখ্যা বার করতে চাই, কতগুলো ধাক্কা লেগেছে। সো ধাক্কা লাগা শুড বি ইকুয়াল টু পাই সিগমা স্কোয়ার ভি এন। এটাও তো ভাবতে পারি, কারণ প্রত্যেকটা পার্টিকেল ধাক্কা ধাক্কা লাগছে, তো যতগুলো পার্টিকেল আছে ততগুলোই ধাক্কা লাগছে, ইয়েস অর নো? এবার আমরা যদি অ্যাভারেজ মিন ফ্রি পাথ বার করতে চাই, অ্যাভারেজ মিন ফ্রি পাথ, কারণ অ্যাভারেজ ছাড়া তো বার করতে পারবো না, এটাকে ল্যামডা দিয়ে লিখবো। তাহলে কি করে বার করব? দেখো, দুটো ধাক্কা লেগেছে, পার্টিকেল এতটা পথ গেছে, তাই না? তাহলে এই পথটা বার করতে গেলে কি করে বার করব? যতটা পথ গেছে বাই ধাক্কার সংখ্যা, ইয়েস অর নো? যতটা পথ গেছে বাই ধাক্কার সংখ্যা। তাহলে ও পথ গেছে কতটা, ভি পথ, আর ধাক্কার সংখ্যা কত, পাই সিগমা স্কোয়ার ভি এন। হ্যাঁ বলো, যাচ্ছি। সো ল্যামডা শুড বি ইকুয়াল টু 1 বাই পাই সিগমা স্কোয়ার এন। এটাই হচ্ছে মিন ফ্রি পাথের ফর্মুলা। মনে রাখবো, পরীক্ষায় অঙ্ক দেয় এখান থেকে। সো একবার খাতায় করে নাও, তাহলে তোমাদের মনে থাকবে যে কি করে হলো। প্লিজ সবাই করে নাও একবার খাতায়। ল্যামডা শুড বি ইকুয়াল টু 1 বাই পাই সিগমা স্কোয়ার এন। সিগমাটা কি ছিল এই অনির্বাণ, সিগমাটা কি? সিগমা মিন ফ্রি পাথ। কি হবে সিগমা? ডায়ামিটার অফ দ্য মলিকিউল, বা এরকম ভাবতে পারো যে সিলিন্ডারে ঢুকছে পার্টিকেল তার রেডিয়াস। ওকে, এখন তাহলে একটা পার্টিকেলের আমরা এরকম ভাবে দেখলাম যে মিন ফ্রি পাথ কতটা হয়। আমরা বারবার একটা কথা বলছি, কি কথা? আস্তে। বাস্তে, আমরা বারবার একটা কথায় ফোকাস করছি যে পার্টিকেল গুলো সর্বদা গতিশীল। গতিশীল হওয়ার কারণে তাদের তো একটা ভেলোসিটি থাকবে। অ্যাকর্ডিং টু দ্য অ্যাজাম্পশন অফ দ্যান আইডিয়াল গ্যাস, আদর্শ গ্যাসের অ্যাজাম্পশন থেকে আমরা বলি যে একটা পার্টিকেলের ভেলোসিটি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হয়, যেটা ভুল। এই অ্যাজাম্পশনটা ভুল আমাদের, তাও অ্যাজিউম করা হয়েছিল, কারণ তখন আমাদের তো এত নলেজ ছিল না। পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞানী ম্যাক্সওয়েল এবং বোলজম্যান একটা ডিস্ট্রিবিউশন ফাংশনের মাধ্যমে বললেন যে পার্টিকেল গুলো 0 থেকে ইনফিনিটি এতটা ভেলোসিটির মধ্যে থাকতে পারে না, তাদের একটা ম্যাক্সিমাম প্রবাবল ভেলোসিটি, সর্বোচ্চ সর্বাপেক্ষা সম্ভাব্য, সম্ভাব্য মানে প্রবাবল, তো এতটা ভেলোসিটি থাকতে পারে। তার মানটা পরে বোঝাচ্ছি আমি। তো এখন একটা গ্যাসিয়াস পার্টিকেলের ভেলোসিটি যদি ধরো, তিনটে পার্টিকেলের কথা ভাবি, তিনটে কথা, যে C1 C2 C3 এগুলো হচ্ছে তিনটে পার্টিকেলের ভেলোসিটি। আমি যদি এদের অ্যাভারেজ ভেলোসিটি বার করি, সি বার, এটাকে সি বার বলবো অ্যাভারেজ, তাহলে কত হবে C1 প্লাস C2 প্লাস C3 বাই 3। কিন্তু এর একটা প্রবাবিলিটি, বারবার কথা বলছি, কিন্তু প্রবাবিলিটি হতে পারে যে এটা 0 হতে পারে। প্রবাবিলিটি 0 হতে পারে কি করে না, তো আমি যদি চয়েসটা এরকম নিই যে C1 এর ভ্যালু 5, C2 এর ভ্যালু 10 আর C3 এর ভ্যালু -10, এককগুলো সব মিটার পার সেকেন্ড। মানে C1 এইদিকে যাচ্ছে, C2 এইদিকে যাচ্ছে, C3 এইদিকে যাচ্ছে, ঠিক তো? তাহলে হতে পারে এটা। এবং সরি 15, তাহলে যদি আমি এর অ্যাভারেজ বার করি তাহলে তো 0 হয়ে যাচ্ছে। এবার একটা গ্যাসিয়াস পার্টিকেলের অ্যাভারেজ ভেলোসিটি 0, এটা তো অসম্ভব ব্যাপার। কেন? আমরা বারবার আরোপ করছি কথাতে যে পার্টিকেল গুলো সর্বদা গতিশীল আর তার অ্যাভারেজ ভেলোসিটি 0, ইট ক্যান নেভার বি পসিবল। তাহলে আমার এই জায়গাটা ভুল হয়ে যাওয়ার চান্স একটা থাকতে পারে। সেই জন্য এটাকে যদি আমরা অমিট করতে চাই তাহলে মাইনাস সাইনের একটা প্রবলেম কাটাতে হবে। তাহলে মাইনাস সাইনের প্রবলেম কি করে কাটাবো? তাহলে আমরা যদি স্কোয়ার করে দিই, তার মানে আমরা এখন কি করব, স্কোয়ারের অ্যাভারেজ করব, স্কোয়ারের অ্যাভারেজ। তাহলে স্কোয়ারের অ্যাভারেজ যদি করি তাহলে C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস C3 স্কোয়ার বাই 3 এইটা দাঁড়ায়। এবার এইটা কোনোদিন 0 হবে না, এর একটা ভ্যালু থাকবেই। এবার কিন্তু এটা তো স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা ভেলোসিটি নয়, ভেলোসিটির স্কোয়ার। তাহলে আমরা যদি ভেলোসিটি বার করতে চাই তাহলে নিশ্চয়ই কি করব, রুট করব।
তাহলে সি স্কোয়ার অ্যাভারেজের যে রুট তাকেই আমরা বলবো আরএমএস, রুট মিন স্কোয়ার ভেলোসিটি। সো রুট মিন স্কোয়ার ভেলোসিটি মানেই হবে অ্যাকচুয়ালি c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার প্লাস ডট, যতগুলো পার্টিকেল আছে সে n নাম্বার অফ পার্টিকেলস আছে বাই n, এটাকে বলবো রুট মিন স্কোয়ার ভেলোসিটি। এবার রুট মিন স্কোয়ার ভেলোসিটির একটা বিশেষ গুরুত্ব কি, এর ভ্যালু কোনোদিনই জিরো হবে না, কারণ এখানে মাইনাস সাইনের কোনো গুরুত্ব নাই, স্কোয়ার করে দিচ্ছ বলে। সেই জন্য আমরা যখন কোনো একটা গ্যাসিয়াস পার্টিকেলের ভেলোসিটি নিয়ে আলোচনা করব, আমরা সর্বদা আরএমএস কে আলোচনা করব, আমরা অ্যাভারেজ নেব না, আমরা কোনোদিন অ্যাভারেজ স্কোয়ার এগুলো নেব না, আমরা সর্বদা আরএমএস কে নিয়ে আলোচনা করব। সো তোমাদের আরএমএস ভেলোসিটির গুরুত্বটা কি এখানে তোমাদের 1.4 নম্বর পয়েন্টে বলে দেওয়া আছে। এখন আমরা আলোচনা করব যে আদর্শ গ্যাস কতটা পরিমাণ চাপ দেওয়ালে প্রয়োগ করে, অর্থাৎ ভ্যালু অর এক্সপ্রেশন অফ প্রেসার, চাপের রাশিমালা কত। খুব ভালো করে শুনবে। ধরো তুমি এই ঘরটাকে ইমাজিন করো, ঘর, আমি এই ঘরটাকে আঁকছি জাস্ট 2D আকারে আঁকছি, 3D হওয়া উচিত, 2D আকারে আঁকছি, ঠিক আছে। ধরো তাহলে যদি এটা 2D হয় তাহলে নিশ্চয়ই এর ভেতরের দিকে একটা ঘর থাকবে, হ্যাঁ না বলো, এরকম থাকবে, ঠিক বলছি তো? এরকম থাকবে, নিশ্চয়ই এরকম থাকবে। এবার তাহলে এইদিকে একটা উঁচুতে এরকম থাকবে, ঠিক বলছি তো? এরকমই তো হবে, এরকম হবে, লাইক দিস, এরকম। আমি আঁকছি না, এই পয়েন্টের কথা ভাবছি। এবার তুমি ভাবো এরকমই একটা ঘর, তার এইদিকে একটা দেয়াল, এইদিকে একটা দেয়াল, ওইদিকে একটা দেয়াল, এইদিকে একটা দেয়াল, চারদিকে চারটে দেয়াল, উপরে নিচে, তাহলে একটা কিউবিকার শেপের একটা ঘর হবে। এটাকে আমি কন্টেনার ভাবছি, এটাকে কি ভাবছি? কন্টেনার। তাহলে কন্টেনারের এই পয়েন্টটাকে, এই পয়েন্ট, এটাকে হচ্ছে এই পয়েন্ট, তাহলে এর কটা ডাইরেকশন হবে? সর্বদা 3, এক্স ওয়াই জেড। তাহলে এরও 3টে ডাইরেকশন, সে দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই অ্যান্ড দিস ইজ জেড। নিশ্চয় একটা যে কোনো কর্নারে এরকম পেলাম। এবার এই কর্নার থেকে, ঘরের কর্নার থেকে কিছুটা দূরে একটা পার্টিকেলকে আমি লোকেট করলাম, সেটা 1 নাম্বার পার্টিকেল, এবং তার ভেলোসিটি কেমন না, তো ধরলাম আমি সি। তাহলে আমি এখান থেকে একটা পার্টিকেলকে লোকেট করালাম, তার ভেলোসিটি ধরলাম সি, সে দিস, এইখান থেকে। তাহলে এই সি যদি ভেলোসিটি হয় তো একটা ভেক্টর, তাহলে ভেক্টরেরও 3টে কম্পোনেন্ট থাকবে, একটা এক্স বরাবর কম্পোনেন্ট থাকবে, একটা ওয়াই বরাবর কম্পোনেন্ট থাকবে, আর একটা জেড বরাবর কম্পোনেন্ট থাকবে। ইয়েস অর নো? এক্স বরাবর যে কম্পোনেন্ট তাকে ধরলাম ইউ, ওয়াই বরাবর যে কম্পোনেন্ট তাকে ধরলাম ভি, আর জেড বরাবর কম্পোনেন্টকে ধরলাম ডাব্লিউ, সো দ্যাট যাতে করে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার কত হয়? সি স্কোয়ার। হ্যাঁ না বলো? কেন না, তো স্যার সি ভেক্টর শুড বি ইকুয়াল টু কত? ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর প্লাস কি হবে? ডাব্লিউ ভেক্টর। ভেক্টর তো প্রত্যেকটা ভেক্টরের যোগ সমান সি ভেক্টরই হবে। আমি এখন এক্স অ্যাক্সিস নিয়ে আলোচনা করব। এক্স অ্যাক্সিস কোনটা না, তো এই অ্যাক্সিসটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এই ঘিরে ধর, এই অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এবার সে ধরো একটা পার্টিকেল এই দেওয়াল থেকে জার্নি শুরু করলো, এই দেওয়াল থেকে জার্নি করছে, ওর ভেলোসিটি কত? ইউ। ও ইউ ভেলোসিটি নিয়ে জার্নি করছে, মাস অফ দা পার্টিকেল আমি ধরলাম এম, এম মাস। তাহলে ও ইউ ভেলোসিটি নিয়ে যাচ্ছে 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 দিয়ে এখানে ধাক্কা মারলো, তাহলে যখন ধাক্কা মারছে ওর মোমেন্টাম কত? এম ইউ। ওর মোমেন্টাম কত? এম ইউ। তাহলে মোমেন্টাম হচ্ছে এম ইউ। এবার ধাক্কা লাগার পর আবার বাউন্স ব্যাক হবে, কেন? কারণ ইলাস্টিক কলিশন, আর ইলাস্টিক কলিশন যেহেতু ধাক্কা লেগে ফিরবে সেম মোমেন্টাম নিয়ে, হ্যাঁ না বলবে? মোমেন্টামে চেঞ্জ হবে না, তার মানে ও এমইউ মোমেন্টামে ধাক্কা মারলো, আবার এমইউ মোমেন্টাম নিয়ে ফিরে আসবে। ইয়েস অর নো? এবার এমইউ মোমেন্টাম ভেক্টর কোয়ান্টিটি এইদিকে যদি পজিটিভ হয়, এদিকে কি হবে? নেগেটিভ। তাহলে আমি যদি চেঞ্জ অফ মোমেন্টাম বার করি, এমওএম লিখলাম, চেঞ্জ অফ মোমেন্টাম বার করি, তাহলে কত হবে? এমইউ মাইনাস অফ মাইনাস এমইউ। ইয়েস অর নো? এটা হওয়া উচিত। তাহলে অ্যাকচুয়ালি চেঞ্জ অফ মোমেন্টাম কত হলো? 2mu। এবার এই চেঞ্জ অফ মোমেন্টাম হতে সময় লেগেছে ধরো টি টাইম, কত? টি। তাহলে টি টাইম যদি হয় তাহলে পরে এইখান থেকে এইটুকু যেতে তার যদি টাইম লাগে টি, তাহলে পরে ফোর্স আমি বার করতে পারবো চেঞ্জ অফ মোমেন্টাম বাই কত? টাইম। তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম 2mu বাই টি। এবার টি এর ভ্যালু তো জানি না, বার করে নেবো।
ধরে নিচ্ছি যে এই দেওয়ালটা এল লেন্থ যুক্ত, তাহলে এল লেন্থ গেল আবার এল লেন্থ ফিরে এলো, তাহলে টোটাল কত লেন্থ গেল 12, আর ভেলোসিটি কত ছিল ইউ, তাহলে টাইম শুড বি ইকুয়াল টু 2l বাই কত, বা টাইম যদি এখানে বসাই ভ্যালুটা, তাহলে 2m, দেখ ইউ উপরে চলে গেল, কত হবে ইউ স্কোয়ার, আর কি হবে নিচে 2l, 2 কেটে গেলে ফাইনালি ফোর্স পড়ে রইলো mu স্কোয়ার বাই l। এতদূর কি ক্লিয়ার? সো আমি দেখছি এক্স বরাবর, ইয়েস অর নো, এক্স বরাবর এতটা ফোর্স কাজ করছে। এবার ফোর্স যখন কাজ করছে দেওয়ালের উপর, তাহলে অবভিয়াসলি যে এক্স বরাবর দেওয়ালের উপর একটা প্রেসারও কাজ করবে, ইয়েস অর নো। সো আমি যদি এখন এক্স বরাবর প্রেসার বার করতে চাই, তাহলে ফোর্স বাই অবভিয়াসলি আমাকে কি বার করতে হবে, এরিয়া। আর একটা দেওয়ালের এরিয়া কত হবে, এটা একটা দেওয়াল তো নাকি, এটা একটা দেওয়াল তো লজিক্যালি, তাহলে এটা এল, এটাও এল, এল স্কোয়ার, তার মানে লজিক্যালি px বরাবর আমার কি হবে এম ইউ স্কোয়ার বাই এল, এ মানে এল স্কোয়ার, কত হয়ে গেল কিউ হয়ে গেল, তাহলে এটা হলো px বরাবর। আচ্ছা, যেহেতু এটা সিমেট্রি, তাহলে x বরাবর যা ভেলোসিটি y বরাবরও কি থাকবে সেম, আর z বরাবরও কি সেম, তার মানে px এর ভ্যালু যা হলো py এর ভ্যালুও সেমই হবে, শুধু u এর জায়গায় কি লিখবো l কিউব, এন্ড pz কত লিখবো স্কয়ার বাই l কিউব, ঠিক তো? আর যেহেতু সিমেট্রি আর একটা পার্টিকেল তিন দিকে সমানভাবে বল প্রয়োগ করছে, তাহলে প্রেসার গুলো কি হবে সমান, তাহলে px শুড বি ইকুয়াল টু py শুড বি ইকুয়াল টু p, যেটা আমি ধরে নিলাম সেটা p, তাহলে p এর ভ্যালু কত হবে 1/3 অফ কত px প্লাস py প্লাস pz, তাই তো হবে, কারণ 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 করেই তো p পাবো নাকি, 3 ভাগের সমান ভাগ হয়ে গেল। এবার px py pz এর মান বসাচ্ছি, তাহলে 1/3, দেখ m বাই l কিউব তো কমন, আর l কিউব মানে কি ভলিউম, আর m বাই ভলিউম তার মানে মাস বাই ভলিউম, ঠিক তো, ইনটু এবার কত পড়ে থাকছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার, ইয়েস অর নো। কিন্তু এটা কটা পার্টিকেলের জন্য, একটা পার্টিকেলের জন্য, কিন্তু ইউ তো একটা নাই, ইউ কতগুলো আছে, অনেক ইউ আছে, তার মানে এখানে শুধু ইউ বসবে না, কি বসবে u1 স্কোয়ার প্লাস u2 স্কোয়ার প্লাস u3 স্কোয়ার, এরকম করে কতগুলো আছে n সংখ্যক, সেরকম ভিও কত আছে v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার প্লাস v3 স্কোয়ার n সংখ্যক, w এরকম n সংখ্যক আছে। তাহলে আমি যদি এরকম করি 1 গুলোকে একবার লিখবো, 2 গুলোকে একবার লিখবো, 3 গুলোকে একবার লিখবো, তাহলেও তো হবে। তার মানে আমি এটাকে এভাবেও লিখতে পারি, কি ভালো করে দেখবে 1/3 m বাই v, ভালো করে দেখবে u1 স্কোয়ার প্লাস v1 স্কোয়ার প্লাস w1 স্কোয়ার হবে নিশ্চয়। এটা কটা কত নম্বর পার্টিকেল, এক নম্বর। সিমিলারলি সেকেন্ড পার্টিকেলের জন্য কি পাবো না, তো সেকেন্ড পার্টিকেলের জন্য হবে u2 স্কোয়ার, ইয়েস অবভিয়াসলি, প্লাস কত লিখবো v2 স্কোয়ার প্লাস w2 স্কোয়ার, প্লাস 3 নম্বর পার্টিকেলের জন্য লিখবো, এরকম করে কত নম্বর পার্টিকেলের জন্য লিখবো n সংখ্যক পার্টিকেলের জন্য। এবার u স্কোয়ার প্লাস v স্কোয়ার প্লাস w স্কোয়ার মানে পেয়েছিলি c স্কোয়ার, তাহলে u1 স্কোয়ার প্লাস v1 স্কোয়ার প্লাস w1 স্কোয়ার মানে কি c1 স্কোয়ার লিখতে পারবো। তার মানে আমি এখান থেকে লিখবো p সমান 1/3 অফ m বাই v c1 স্কোয়ার প্লাস কত হবে c2 স্কোয়ার, অবভিয়াসলি এটা c2 হবে, প্লাস ডট 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 দিয়ে আলটিমেটলি কত হবে cn স্কোয়ার। আমি কি করি এখানে একটা n গুণ করি, এটা একটা মাস, হ্যাঁ না বল, আমি যদি n পার্টিকেলের জন্য m গুণ করে দিই, তাহলে এটা টোটাল মাস হবে, ইয়েস অর নো, কারণ প্রত্যেকটা পার্টিকেলের মাস কি সেম, পয়েন্ট মাস ধরেছিলাম। তাহলে এখানে যদি n গুণ করি, তাহলে আমি বাধ্য যে এখানে একটা n ভাগ করতে হবে আমাকে, তাহলে পরে কি থাকলো c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার প্লাস ডট ডট ডট, আর এটা মানে কি হবে CRMS এর স্কোয়ার, হ্যাঁ না বল, কারণ CRMS মানে কি এটা রুট ছিল, তার মানে আমি লিখতে পারবো p সমান 1/3 n ইন্টু m মানে টোটাল মাস, আর টোটাল মাসকে যদি ভলিউম দিয়ে ভাগ করিস কি পাবি, আর এটা মানে CRMS স্কোয়ার, CRMS স্কোয়ার। সো প্রেসার ইকুয়াল টু, কেমিস্ট্রিতে হয়তো পড়ে গেছিস 1/3 রো CRMS স্কোয়ার, মনে ছিল প্রমাণটা, ভুলে গেছে, ফার্স্ট সেমিস্টারে ছিল নাকি? সো ক্লিয়ার হয়েছে, মনে হচ্ছে যদি টোকার দরকার টুকে নিতে পারো, নাহলে তোমরা বই থেকে করে নিতে পারো, অসুবিধা নাই।
সো প্রেসার ইকুয়াল টু আমরা পেলাম এখানে 1/3 কি পেলাম, এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম ব্যাপারটা। সো টোটাল প্রেসার এখন আমরা পেলাম সিআরএমএস এর ভ্যালু। আমি ডান দিকটা মিটাবো, হ্যাঁ। এখন আমরা যদি শুধুমাত্র সিআরএমএস কে নিয়ে একটু আলোচনা করতে চাই, ঠিক আছে, তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে সিআরএমএস এর ভ্যালু কত হবে না, তো সিআরএমএস মানে হবে √3p/ρ, এটাই হওয়া উচিত 3p/ρ। আর রো মানে কত এক্ষুনি দেখালাম m/v, তাহলে অ্যাকচুয়ালি সিআরএমএস মানে হবে, দেখ ভালো করে দেখ, 3p, রো মানে m/v, pv/m। আর পিভি মানে কত হয় এনআরটি, 1 মোলের ক্ষেত্রে আরটি। সো আমরা এটা এভাবেও লিখতে পারি সিআরএমএস সমান √3RT/m। এখান থেকে দুটো জিনিস দেখা যায়, যে সিআরএমএস ইজ প্রপোর্শনাল টু √T, অর্থাৎ গ্যাসের টেম্পারেচার বাড়লে তার ভেলোসিটি কি হবে, বাড়বে। আর একটা জিনিস লিখতে পারবো সিআরএমএস ইজ প্রপোর্শনাল টু 1/√m, অর্থাৎ ভারী গ্যাসের ভেলোসিটি কি হবে, কম। হাইড্রোজেন বেশি ভেলোসিটি নিয়ে যাবে আর অক্সিজেন কম ভেলোসিটি নিয়ে যাবে একই টেম্পারেচারে। সেই জন্য হাইড্রোজেন এত কম পরিমাণে আছে, কারণ সে যেহেতু হালকা তাই ও আগে পালিয়ে গেছে, মুক্তি বেগের কনসেপ্টে ছিল, মনে করে দেখো। কিন্তু অক্সিজেন নাইট্রোজেন বেরোতে পারেনি, কারণ তাদের মাস কি বেশি, আরএমএস ভেলোসিটি কমে গেছিল। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে আমরা মোটামুটি দেখো এই পি ইকুয়াল টু 1/3 ρ c² প্রমাণ থেকে এগুলো মোটামুটি জানতে পারলাম, ঠিক আছে। এবার গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে কাইনেটিক এনার্জি, সো কাইনেটিক এনার্জির ভ্যালু বার করবো আমরা। সো আমরা এখন বার করতে চাইছি কাইনেটিক এনার্জি। সো কাইনেটিক এনার্জি মানে কি, ধরো 1 নাম্বার পার্টিকেল, 2 নাম্বার পার্টিকেল, 3 নাম্বার পার্টিকেল, এরকম করে n সংখ্যক পার্টিকেল আছে, যাদের মাস কত না, তো m1 m2 m3 এরকম করে মাস আছে, এবং তাদের ভেলোসিটি কত c1 c2 c3। তাহলে কাইনেটিক এনার্জি কত হবে না, তো হাফ m1 c1² 1 নম্বর পার্টিকেলের জন্য, সিমিলারলি হাফ m2 c2² 2 নম্বর পার্টিকেলের জন্য, প্লাস ডট 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 চলতে থাকবে, হ্যাঁ না বলবে। কত দূর n সংখ্যক জটা নিয়ে এসো। এবার আমি এখানে জানি 1/3 ρ c², রো মানে কত m/v। আমি তাহলে এখানে কি করতে পারি, যে প্রত্যেকটা মাস তো সেম, হ্যাঁ না বল, প্রত্যেকটার মাস তো সেম। সো হাফ m কমন নিলাম, দিয়ে আমি কি করলাম, একটা n গুণ করলাম, তাহলে কি পড়ে থাকবে c1² প্লাস c2² প্লাস ডট 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 প্লাস cn²/n। এটা কি টোটাল মাস? ইয়েস। আর এটা মানে কি সিআরএমএস এর স্কোয়ার? ইয়েস। তার মানে ইকে মানে পাওয়া গেল হাফ ক্যাপিটাল এম, কেন ক্যাপিটাল এম হয়ে গেছে, ইন্টু সিআরএমএস এর স্কোয়ার, তাহলে সিআরএমএস এর স্কোয়ার। আর সিআরএমএস এর স্কোয়ার মানে কত 3p/ρ। তার মানে আমি এখানে লিখতে পারি ইকুয়াল টু হাফ m ইন্টু 3p/ρ, যে সঙ্গে বললে ঠিক তো। তাহলে আমি লিখতে পাচ্ছি, দেখ 3 এখানে চলে এলে 3/2, রো মানে কত, রো মানে হচ্ছে m/v, তাহলে m কেটে যাবে, পড়ে থাকবে শুধুমাত্র কত pv। সো কাইনেটিক এনার্জি ইকুয়াল টু E ইকুয়াল টু 3/2 pv। আবার pv মানে কি হয় সরি কেটি, তাই এখানে pv সমান কেটি হলে এনার্জি শুড বি ইকুয়াল টু কেটি, তাও লিখতে পারবো। সো আমরা এটা হচ্ছে গ্যাসের কাইনেটিক এনার্জির ফর্মুলা। ক্লিয়ার হচ্ছে কনসেপ্টটা, দেখে নিতে পারো। সো গ্যাসের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি ফর্মুলা E সমান কত হলো আমাদের 3/2 kT। কনসেপ্টটা ক্লিয়ার করাতে পারলাম এতদূর পর্যন্ত, আমি বলবে আমাকে। এখন আমরা একটু আগে আলোচনা করছিলাম যে গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে গ্যাসিয়াস পার্টিকেল গুলোর ভেলোসিটি 0 থেকে অসীম হয়, যেটা বাস্তবে নয়, এবং সেটা বিজ্ঞানী ম্যাক্সওয়েল বোলজম্যান তার ডিস্ট্রিবিউশন ফাংশন দিয়ে বলেছিলেন যে ভেলোসিটির একটা ম্যাক্সিমাম প্রবাবল মান আছে, এই মানে ম্যাক্সিমাম পার্টিকেল থাকবে, সবাই থাকবে তার কোনো মানে নাই, বাট এখানে ম্যাক্সিমাম প্রবাবিলিটি অফ হ্যাভিং সাম পার্টিকেলস, এটা তার ভ্যালু কত, তার ক্যালকুলেশন যদি করি, অনেক বড় ক্যালকুলেশন, আমি গ্রাজুয়েশনে করেছিলাম, অনেক বড় ক্যালকুলেশন, আমি পারতাম না ওটা করতে, খুব বড় হয়, কষ্ট হয়, প্রায় 3-4 পাতার ক্যালকুলেশন দিয়ে একটা ভ্যালু আসবে, এবং ভ্যালুটাও বিশাল বড় ভ্যালু, ঠিক আছে। সো দরকার নাই, তার যে কনসিকুয়েন্সেস পর আমরা যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা সিএম দিয়ে লিখবো, ম্যাক্সিমাম প্রবাবল ভেলোসিটি।
কত না, তো এটা হয় √2RT/m, এটা মাথায় রাখবো। সো ম্যাক্সিমাম প্রবাবল ভেলোসিটি ফ্রম ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন, যেটাকে আমরা বলি এমবি ডিস্ট্রিবিউশন। এমনি ডিস্ট্রিবিউশন অনেক রকম আছে, একটা হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান, একটা হচ্ছে ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন, একটা আমাদের বিজ্ঞানী বোস আর আইনস্টাইন, এরকম তিনটে ডিস্ট্রিবিউশন ফাংশন আছে। এই ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন থেকে ইলেকট্রনকে ইলেকট্রন গ্যাস আকারে ধরা হয় এবং ইলেকট্রন ক্লাউড নিয়ে ওখানে পড়াশোনা করা হয়। ঠিক আছে, অনেকটা ভুলে গেছি এখন, তো কালচারে না এগুলো, যখন গ্র্যাজুয়েশন করেছিলাম তখন খুব পড়তে হয়েছিল আমাদেরকে। ওকে, তাহলে ম্যাক্সিমাম প্রবাবিলিটি ভ্যালুসিটি এটা। আর আমরা আরএমএস পেয়েছি নাকি? আরএমএস এর ভ্যালু কত এখনই তো পেলাম, CRMS মানে √3RT/m এজ ইউজুয়াল। ঠিক আছে, আর অ্যাভারেজ ভেলোসিটির মানও পাওয়া যায়। অ্যাভারেজ ভেলোসিটি কত না, তো C অ্যাভারেজ ইকুয়াল টু √, দেখে নিতে পারো 8RT/m পাই। অনেক সময় নিটে এই কোশ্চেনটা দিয়েছে এদের অনুপাতটা, শুধুমাত্র একটা ছোট কোশ্চেন আকারে। দেখো তোমাদের বয়সে অনুপাতটাও দেওয়া আছে আই গেস। অনুপাতটা কি রকম হবে না, তো CM/CRMS/C তুমি দেখতে পাচ্ছ RT/m সব জায়গায় কেটে যাবে, তাহলে পরে থাকবে √2:√3:8/π। ঠিক বলছি তো? দেখে নিও, এই রেশিওটা একটু মনে রাখো, আর এই ভ্যালুগুলো মনে রাখো, কারণ অঙ্কের সময় আমাদের অনেক সময় কাজে লাগে এই ভ্যালুটুকু, এই শুধু ভ্যালুগুলো আমাদের অঙ্কের সময় কাজে লাগে। সো এইটা একটু মনে রাখবো আমরা। সো এই ডিস্ট্রিবিউশন ফাংশনের আলোকে আমরা এই কনসেপ্টটা বোঝাতে পারলাম। বুঝেছো সবাই? হ্যাঁ না বলবে। চ্যাপ্টারটা খুব সহজ চ্যাপ্টার। এবার গ্যাসের গতীয় তত্ত্ব থেকে বিভিন্ন গ্যাস সূত্রের প্রমাণ। ঠিক আছে, চলো, এই কিছুই নয়, ঘুরিয়ে কান ধরা এই টপিকটুকু, এই যে টপিকটা, পার্সোনালি এই টপিকটা ঘুরিয়ে কান ধরা, দেখবি কাকে বলে, দেখ বুঝতে পারবি, বলবি স্যার থাক আর পড়াতে হবে না, এই টপিক ছেড়ে দেন, টপিকটা দেখ না বাবা। এর পরে যে টপিকটা আছে স্বাধীনতা সংখ্যা মাত্রা বা ডিগ্রিজ অফ ফ্রিডম, সেই টপিকটা ছেড়ে দেওয়া যাবে না বলো, বা ইকুইপার্টিশন অফ এনার্জি, সেটাও তো ছেড়ে দেওয়া হবে না, ওগুলো তো খুব ইম্পর্টেন্ট। চলো এবার দেখো, আচ্ছা আমরা বয়েলের সূত্র প্রমাণ করবো, যা শিখলাম সেখান থেকে কি কি শিখলাম। আমরা শিখলাম E সমান হয় 3/2 PV, অবভিয়াসলি তাই হয়, তাই না? এখন আমরা জানি যে, আমরা পেলাম একটু আগেই যে E সমান কত, 3/2 KT পেয়েছিলাম। অ্যাকচুয়ালি দুটো জিনিস তো পেয়েছি সেম। হ্যালো, আচ্ছা ঠিক আছে, এসো এসো। অ্যাকচুয়ালি এই যে কেটিটা পেলাম, এটা কোথা থেকে? পিভি থেকে তো পেয়েছিলাম। তার মানে অ্যাকচুয়ালি E ইজ প্রপোর্শনাল টু ক্যাপিটাল T, আর এখান থেকে লেখা যায় E ইজ প্রপোর্শনাল টু পিভি। হ্যাঁ না না, তার মানে আলটিমেটলি পিভি ইজ প্রপোর্শনাল টু ক্যাপিটাল T। এবার বয়েলের সূত্র অনুসারে স্থির উষ্ণতায়, তো উষ্ণতা যদি স্থির হয়ে যায় তাহলে পিভি সমান কি হবে? তাহলে পি সমান কি হবে? 1/v ইন্টু কে, তাহলে পি প্রপোর্শনাল টু কি হবে? 1/v। তো কি হলো আলটিমেটলি? ওই তো ঘুরিয়ে কান ধরলাম আমি, কারণ আমরা তো প্রমাণ কি করেছিলাম, পি প্রপোর্শনাল টু ক্যাপিটাল T আর ভি প্রপোর্শনাল টু ক্যাপিটাল T। এখান থেকে কি বলেছিলাম? পিভি প্রপোর্শনাল টু ক্যাপিটাল T। ওই আলটিমেটলি তো তাই দাঁড়ালো। এবার দেখ চার্লসের সূত্র সেম ভাবে প্রমাণ করা। কে চার্লস কি বলেছিল? স্থির চাপে, তাই স্থির চাপ যদি হয়, পি যদি কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে ভি প্রপোর্শনাল টু কি হয়ে যাবে? টি, তাহলে চার্লস হয়ে গেল। আমি এই দুটো না বলে অ্যাভোগাড্রোটা বোঝাচ্ছি, ইজ ইম্পর্টেন্ট। অ্যাভোগাড্রোটা ভালো, আর গ্রাহামস ল আর ডিফিউশন ল তোরা কেমিস্ট্রিতে পড়েছিস অলরেডি, ঠিক আছে? তো আমি অ্যাভোগাড্রোটা বোঝাচ্ছি, অ্যাভোগাড্রোটা বলছি। এই দুটো বুঝতে পারলাম তো কি জিনিস, বাচ্চা বাচ্চা জিনিস একদম, আসবে না এগুলো, চিন্তা করো না। আমরা এবার বলছি কি, যে তোমাদের আদর্শ গ্যাসের সীমাবদ্ধতা। সো লিমিটেশনস অফ আইডিয়াল গ্যাস। আদর্শ গ্যাসকে আমরা কিছু অ্যাজিউম করেছিলাম যে এগুলো এগুলো হলে সেগুলো হবে আদর্শ গ্যাস, কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে দেখলাম যে আদর্শ গ্যাস যেমন হওয়া উচিত, এই নর্মাল গ্যাস অক্সিজেন নাইট্রোজেন এগুলো সেটা মানছে না। তার জন্য তোমরা কেমিস্ট্রিতে এরকম একটা ইম্পর্টেন্ট কার্ভ হয়তো করেছিল, এরকম টাইপের, মনে পড়ছে কার্ভটা? এরকম টাইপের একটা কার্ভ বিটার সাথে দেখিয়েছিল, কার্ভ থাকে, এবং এই জায়গাটায় বলা হয় উচ্চ উষ্ণতা নিম্নচাপ। দেখ এগুলো আমাদের নেই, এগুলো কেমিস্ট্রিতে ভরে দিয়েছে সব, কারণ রিপিট জিনিস আমরা পড়বো না বলে আমাদের দেয়নি এগুলো। তাই আমরা আশা করছি কেমিস্ট্রিতে তোমরা এটা পড়ে নিয়েছো বলে আমি এখানে কিন্তু ব্যাখ্যা করবো না। তো লজিক্যালি আমরা যদি ব্যাখ্যা করি, তাহলে আদর্শ গ্যাসের আমরা দুটো অ্যাজাম্পশন কিন্তু খুব চরম লেভেলের ভুল করেছি। এক নাম্বার,
যে গ্যাসগুলোর কোনো আয়তন নেই, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। কারণ যারই মাস আছে তার ভলিউম থাকবে। কেন? আমরা জানি ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। এবার তুমি এমন ভাবছো যে কোনো একটা পার্টিকেলের মাস আছে ভলিউম নাই, তারপর ডেনসিটি কত হয়ে যাচ্ছে? ইনফিনিটি। ইটস নট পসিবল। তাহলে যার মাস আছে তার সার্টেন অ্যামাউন্টের ভলিউম থাকবে, কিন্তু আমরা আইডিয়াল গ্যাসের অ্যাজাম্পশন করেছিলাম এইভাবেই যে সেগুলো পয়েন্ট মাস হবে, বাট দেয়ার শুড নট বি সাম ভলিউম অফ দ্য পার্টিকেল। সেই পার্টিকেলগুলোর কোনো রকমের ভলিউম সেখানে থাকবে না, বা ইনভলভমেন্ট অফ দ্য ভলিউম সেখানে থাকবে না। তো যদি তাই আমরা ব্যাখ্যা করতে চাইতাম, তাহলে এররটা কেন হচ্ছিল? এররটা হচ্ছিল যে আমরা যখন একটা গ্যাস পার্টিকেলের কন্টেনারে গ্যাস রেখেছি, তাহলে যদি গ্যাসের কোনো ভলিউম নাই থাকে, তাহলে একটা গ্যাস পার্টিকেলের জন্য পুরো কন্টেনারই ফাঁকা দৌড়ে বেড়ানোর জন্য। ইজ ইট ট্রু? কারণ বাকিদের তো কোনো ভলিউমই নেই। কিন্তু বাস্তবে আমরা দেখছি যে না, এটা পসিবল হয় না। তার মানে আদর্শতে যেটা ধরেছিলাম সেটা এখানে হবে না। আমরা আদর্শ গ্যাসের সমীকরণ গ্যাসের প্রসারণ চ্যাপ্টারে পড়েছিলাম, পিভি ইকুয়াল টু কত হয়? আরটি, বা পিভি ইকুয়াল টু এনআরটি। সেখানে যে ক্যাপিটাল ভি টার্মটা ইউজ করেছিলাম পিভি ইকুয়াল টু এনআরটি কে, সেই ভি শুড বি ইকুয়াল টু দ্য ভলিউম অফ দ্য কন্টেনার এক্সক্লুডিং দ্য ভলিউম অফ দ্য গ্যাসেস। তার মানে এটা হচ্ছে ভলিউম অফ দ্য কন্টেনার, কন্টেনারের ভলিউম এটা। কারণ আমরা ধরে নিয়েছিলাম যে গ্যাসকে যে পাত্রে রাখা হয় সেটাই তার আয়তন, এবং এখানে আমরা এক্সক্লুড করেছিলাম কাকে? ভলিউম অফ দ্য গ্যাস। ইয়েস অর নো বলবে, ঠিক তো? কিন্তু এইটা তো আমি রং করে ফেলেছিলাম, কারণ বিকজ অফ দিস ফান্ডা। তাহলে আমরা যদি এখন একটা কন্টেনারের কথা ভাবি, এখানে অনেকগুলো গ্যাস আছে, সেই গ্যাসগুলোকে যদি একত্রিত করে এইটুকুও করা হয় এবং একটা গ্যাস পার্টিকেলকে ছেড়ে দেওয়া হয়, তার জন্য তাহলে পুরো কন্টেনার আর ফাঁকা নাই দৌড়ে বেড়ানোর জন্য, কিছুটা ভলিউম বাদ যাচ্ছে। কতটা ভলিউম বাদ যাচ্ছে সেটাকে আমরা বি যদি ধরি, সো ভি মাইনাস বি, এইটা হবে নিউ ভলিউম এই ভি এর জায়গায়। ক্লিয়ার হলো? সেকেন্ড অ্যাজাম্পশন আমরা যেটা ভুল করেছিলাম, যে তাদের মধ্যে কোনো আন্তরাণবিক আকর্ষণ বল নেই, দ্যার ইজ নো ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স, এটাও ভুল। অ্যাকর্ডিং টু নিউটন, যাদেরই মাস আছে তারাই পরস্পরকে কি করে আকর্ষণ করছে। তার মানে তুমি ভাবো যে এখানে একটা গ্যাস পার্টিকেল আছে, লম্বা ঘর ধরো, একটা গ্যাস পার্টিকেল আছে, সে এখানে ধাক্কা মারছে উইদাউট এনি রেস্ট্রিকশন, কোনো আকর্ষণ বিকর্ষণ বল ছাড়া এখানে গিয়ে দুম করে ধাক্কা মারলো, তাতে তার প্রেসার কত হলো? পি। কিন্তু বাস্তবে তা কি নয়। বাস্তবে কি ওকে টেনে ধরে রেখেছে কেউ? কে রেখেছে? এখানকার গ্যাসগুলো। তার ফলে আমরা পাচ্ছি প্রেসার পি। তাহলে যদি এই অ্যাট্রাকটিভ ফোর্সটা না থাকতো তাহলে প্রেসার কি হয়ে যেত? বেড়ে যেত। ইয়েস অর নো? ভালো করে বোঝো, কেমিস্ট্রিতে যাই না কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা, এখানে কনসেপ্ট ক্লিয়ার করো। আমি বলছি, আমি তো ধরে নিয়েছি এটা আইডিয়াল গ্যাস, এর কোনো আকর্ষণ বিকর্ষণ নাই, আমি ধরেছি এটা, কিন্তু রিয়েলে কি চলছে? চলছে তো। এবার আমি অন্ধের মতো ভাবছি যে এখানে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই, ঠিক আছে। এবার এ গিয়ে এখানে ধাক্কা মারছে এবং এখানে গিয়ে প্রেসার পি হচ্ছে, এটা আমার প্রেসার পি, এবং এটা আইডিয়াল গ্যাস। ঠিক? ট্রু? ওকে। এবার আমি জানতে পারছি যে এখানে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে অ্যাকর্ডিং টু নিউটন। তাহলে আমি যেটা পেলাম পি, সেটা তো এই অ্যাট্রাকটিভ ফোর্সকে নিয়েই। ইয়েস অর নো? তাহলে আমার বক্তব্য অনুযায়ী যদি এখন এই অ্যাট্রাকটিভ ফোর্স না থাকে, তাহলে এ কি জোরে ধাক্কা মারবে না? তার মানে এখন যা প্রেসার ছিল, প্রেসারের টার্মটা একটু বাড়বে। ইয়েস অর নো? কতটা বাড়বে সেটা আমাদেরকে ভ্যান ডার ওয়ালস দেখিয়েছেন, এবং সেই বাড়ার মান কত না, তো পি প্লাস বাড়বে হচ্ছে এ বাই ভি স্কোয়ার মতো। বলো, এইটাই তোমরা কেমিস্ট্রিতে পড়েছো। সো পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস ভি, এইটাই হবে এখন আমার আর টির সাথে সমান, এবং এটাকে বলবো আমরা বাস্তব গ্যাস সম্পর্কিত ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। ক্লাস 10 এ করেছিলাম আমি সম্ভবত। সো ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন বা বাস্তব গ্যাস সম্পর্কিত ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনের যে ব্যাখ্যা দুটো এখান থেকেই আসে। তোমাদের ক্লাস 10 এ আমাদের তোদের সেশনে এই বছর দিয়েছি মডিউল, ওই মডিউলে এই পুরো পার্টটাকে ওখানে ব্যাখ্যা করা আছে। সো এটা এবার যদি n নাম্বার অফ পার্টিকেলের জন্য হয়, তাহলে এই ইকুয়েশনটা দাঁড়িয়ে যায় পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি সমান এন আর টি। সো দুটো ইকুয়েশন মাথায় রাখবো আমরা। এটা দিয়েছেন ভ্যান ডার ওয়ালস, এটা বাস্তব গ্যাস সমীকরণ পি প্লাস এ বাই ভি স্কোয়ার। মনে আছে তো? কেমিস্ট্রিতে শিখিয়েছিলেন স্যার, নিশ্চয়ই মনে থাকা উচিত।
বলো এতদূর ক্লিয়ার হয়েছে? এবার আমরা স্বাধীনতার সংখ্যা মাত্রা বা স্বাতন্ত্র মাত্রা পড়বো আর ডিগ্রিজ অফ ফ্রিডম। সিম্পল, একদম খুব সহজ করে বোঝো, জটিলে যাব না, জটিলে যাব না, জটিল জানতে গেলে তখন পরে যাবো, আগে সহজ করে বোঝো। ডিগ্রিজ অফ ফ্রিডম, ধরো তুমি এইভাবে হাঁটছো, তাকাও, তুমি এভাবে হাঁটছো, তিয়াসা ভাবে দিকে এদিকে হাঁটছি, এভাবে হাঁটছি। আচ্ছা, আমার গতিটা কেমন, 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন না 3 ডাইমেনশন? বল তিয়াসা। আমি এইভাবে হাঁটাচলা করছি, কি হবে এই ডিমেনশনটা? 1 ডিমেনশন, কারণ এক্স বরাবর যাচ্ছি। তার মানে এখন আমার গতিকে ব্যাখ্যা করার জন্য শুধুমাত্র একটা কোঅর্ডিনেট দরকার, এক্স। ঠিক। আচ্ছা, একটা সার্কেলের সূত্র বা গতি যদি দেখি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার শুড বি ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এর গতিকে ব্যাখ্যা করার জন্য এক্স অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াই দরকার। এ তো একটা কনস্ট্যান্ট, ভ্যারিয়েবল দুটো দরকার। এটা তাহলে 2 ডিমেনশনাল মোশন, সার্কুলার মোশনকে 2D বলি আমরা। আর একটা যদি মাছির গতি দেখি, তাহলে আমার অ্যাট এ টাইম এক্স ওয়াই জেড তিনটে দরকার পড়বে। তাহলে কোনো একটা ফ্রি পার্টিকেলের মোশন বোঝাতে যতগুলো কোঅর্ডিনেট দরকার ফ্রি, তাকে বলবো আমরা কি, তার সিম্পল ডিগ্রিজ অফ ফ্রিডম, প্রোভাইডেড সেখানে অন্য কোনো রকমের এক্সট্রা ফোর্স নেই। মানে বোঝাচ্ছি, সে একটা মনো অ্যাটমিক গ্যাস, এক পরমাণু গ্যাস, যেমন হিলিয়াম। হিলিয়াম একটা মনো অ্যাটমিক গ্যাস হওয়ার জন্য তার তো শুধুমাত্র একটাই অ্যাটম ঘুরে বেড়াচ্ছে। এবার একটা অ্যাটম ঘুরে বেড়ানোর জন্য আমি যদি দেখি, তাহলে একটা অ্যাটম ঘুরে বেড়ানোর জন্য সে 3D তে দরকার। তাহলে তার ডিগ্রিজ অফ ফ্রিডম কত হওয়া উচিত? সিম্পল 3। ইয়েস, ইটস ট্রু, অবভিয়াসলি ট্রু। সো আমরা যদি মনো অ্যাটমিক গ্যাস, এটা মনো বলছি আমি, একা করে বোঝাচ্ছি, মনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে? 3। ঠিক। এখন যদি এরকমই দুটো মনো অ্যাটমিক গ্যাস থাকে, ভালো করে বোঝ, দুটো মনো অ্যাটমিক গ্যাস, দে আর নট কানেক্টেড টু ইচ আদার, দুটো মনো অ্যাটমিক গ্যাস থাকে, তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে? না সো স্যার এর তিনটা কত হবে? 6টা। বাস, ভেরি গুড। কিন্তু এই দুটো মনো অ্যাটমিক মিলে যে একটা ডাই অ্যাটমিক গ্যাস তৈরি করে। এবার ডায়াটমিক আই, ডায়াটমিক মানে অক্সিজেন, O2। তার মানে এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এরা দুটো যুক্ত। এবার বল, এই জায়গায় তুমি হাত দিতে পারবে না, ইয়েস অর নো? মানে এ যদি ঘুরতে চায় এইভাবে এইভাবে ঘুরতে হবে। এরা নিজেদের মনে হচ্ছে যেন এরা একে অপরের সাথে একটা বাধা বা একটা সাম কাইন্ড অফ কিছু দিয়ে যুক্ত, ইয়েস অর নো? তার মানে এদেরকে টেনে লম্বা করা যাবে না, এই মোশনটা বাদ চলে গেল, ইয়েস অর নো? হবে না তো? এখানে সব হবে, তো যেদিকে নিয়ে যাবি। তাই এবার 3D তে মুভ করতে পারবে, এ দেখ এইদিকে আর পারছে না, মানে এই বরাবর জাস্ট মোটা মোটা করে ভাব, এই দিক দিয়ে যেতে পারছে না, কারণ তাকে আটকে রেখে দিয়েছি। এবার ওকে রোটেট করাতে গেলে এইভাবে রোটেট করতে হবে, মানে দুটো ডাম্বেলের মতো ঘুরবে, ইয়েস অর নো? এই যে যার দ্বারা আটকে আছে, ইংলিশে এটাকে আমরা বলবো কনস্ট্রেইন্ট। আমি এর বাংলা জানি না অনেস্টলি, কনস্ট্রেইন্ট, বাংলা বই হয়তো বাধাই বলবে, কনস্ট্রেইন্ট। এবার তাহলে এরও 3 হওয়া উচিত ছিল, এরও 3, 6 হওয়া উচিত ছিল, কিন্তু একটা দিকে তো মার খাচ্ছে, হ্যাঁ না বল, তাহলে -1। সো ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে? -1। সো 3 এর ক্ষেত্রে আমরা লিখবো কত না, তো ডায়াটমিক গ্যাস। হ্যাঁ তুমি চলে যাও, আমার দেরি হবে, 9:30 বাজবে। ঠিক আছে, আরে বাড়ি যাও না রে ভাই। ওকে, তাহলে তাহলে কত হলো ডিগ্রিজ অফ ফ্রিডম? দেখ ভালো কথা, 2 × 3 এটা হওয়া উচিত ছিল, কিন্তু কি হয়ে গেল -1। তাহলে কত হয়ে যাবে? 5। এটাকে বোঝাচ্ছি, বোঝ কেন 5 হলো, ম্যাথমেটিক্যালি বোঝ। আচ্ছা তুই দেখ, ধর এটা একটা মনোঅ্যাটমিক গ্যাস, ভালো করে বুঝবি, এটা একটা মনোঅ্যাটমিক গ্যাস, তারা পরস্পর যুক্ত একটা ডায়াটমিক ফর্ম করেছে, এবং তাদের মধ্যে যে ডিসটেন্স d, এটা তো ফিক্সড, ইয়েস অর নো? ইহা চেঞ্জ হবে না। এর লোকেশন ধর x1 y1 z1, এর লোকেশন ধর x2 y2 z2। আমি ক্লিয়ার? তাহলে এই ডিসটেন্সটার মান কত হবে অ্যাকর্ডিং টু ভেক্টর নোটেশন? আমরা বার করতে পারবো কি করে? √x2 স্কয়ার, সরি x2 - x1 এর হোল স্কয়ার, হ্যাঁ না বলবি, প্লাস y2 - y1 এর হোল স্কয়ার, প্লাস কত হবে? আচ্ছা তুই বল, এটা কি চলরাশি? কোনোদিনই না, এটা তো কনস্ট্যান্ট। তাহলে এখন আমি যদি এই 6টা রাশির মধ্যে যে কোনো 5টা রাশির মান জানি, তাহলে আমি 6 নম্বর রাশিটা বার করে নিতে পারবো।
তার মানে আমি ভেক্টর বা ম্যাথামেটিক্যালি যে কোনো একটা কিছু ডিগ্রিজ অফ ফ্রিডম মানে আমার যে কটা ভ্যারিয়েবল দেওয়া আছে তার মধ্যে থেকে একটা ভেরিয়েবল কম জানলে বাকি এক ভেরিয়েবলটা জানতে পারবো। সেজন্য ওই একটা ভেরিয়েবল বাদ যায়, তাহলে 6টা ভেরিয়েবল থেকে একটা বাদ গেলে কত থাকে? সো সেই জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম 5। বুঝতে পারলাম? কারণ এটা ভেরিয়েবল নয়, এটা ভেরিয়েবল হলে হতো না, তখন 6টাই নিতে হতো আমাকে। ব্যাপারটা বুঝতে পারলাম? ব্যাপারটা বুঝতে পারলাম? চলো 4 নাম্বার, তাহলে ডায়াটমিক বোঝাতে পারলাম। তাহলে পড়ে রইলো কি আমার? ট্রায়াটমিক। এবার ট্রায়াটমিক মানে 3টে মনো অ্যাটমিকও হতে পারে, হ্যাঁ না বল? এবার 3টে মনো অ্যাটমিক যদি একে অপরের সাথে কানেক্টেড না থাকে তাহলে পরে কি হতে পারে? সিম্পল কত? 3 তিরিক্ষে 9 ডিগ্রিজ অফ ফ্রিডম, তাই তো হওয়া উচিত। তাহলে 3টে মনো অ্যাটমিক 9। কিন্তু ধর আমি বলছি যে 3টে মনো অ্যাটমিক এইভাবে আটকে আছে, এইভাবে দে আর কানেক্টেড টু ইচ আদার। তা সিম্পল, বাধা কত আছে? 3টে বাধা তো, তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে? 3 × 3 মাইনাস কত লিখবো? 3। হ্যাঁ না বল। এবার দেখ, আমি এগুলো কিন্তু সব রৈখিক ট্রান্সলেশনের ক্ষেত্রে বলছি, আবর্তর ক্ষেত্রে বলছি না কিন্তু। এটার আবর্ত বলছি, শোন তাহলে। 3 থেকে 9 3 6 হলো। এবার দেখ, আমরা যদি এটাকে অ্যাক্সিস ভাবি আর এটাকে অ্যাক্সিস ভাবি, দেখ এই দিক দিয়ে সে রোটেট করতে পারে এটাকে এইভাবে, হ্যাঁ না বল? আচ্ছা এটাকে এইভাবে রোটেট করানো যায়, এটাকে রোটেট করা যায় এইভাবে, তাহলে 3 ভাবে রোটেশন এখানে পাওয়া যেতে পারে। সেজন্য এর রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম কিন্তু তখন 3 হয়ে যাবে। বুঝতে পারলাম? বাধা যেমন থাকবে তোমার ডিগ্রিজ অফ ফ্রিডম সেরকমই হবে। এই ডিগ্রিজ অফ ফ্রিডম নিয়ে বেশি পড়াশোনা করবে শুধুমাত্র যারা অ্যাডভান্স দেবে আইআইটি, তারা এটা নিয়ে বেশি পড়াশোনা করবে। আদারওয়াইজ আমাদের বোর্ডের জন্য নট সো ইম্পর্টেন্ট, অতটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু এইটুকু যদি জেনে রাখো তাহলে অনেক, কার কত ডিগ্রিজ অফ ফ্রিডম থাকে। ক্লিয়ার হয়েছে? যদি আরো ডিটেল বলতে চাও, জানতে চাও, আমাকে বলবে, আমি পরে বলে দেবো। দেখো ছকে তোমাদের সেগুলোই দেওয়া আছে, বুঝতে পেরেছি নিশ্চয়ই? ঠিক আছে, আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। চলো এবার শক্তির সমবিভাজন নীতি। দেখো সবুজ রঙের একটা বক্স আছে, সেখানে ইকুইপার্টিশন প্রিন্সিপাল সেটা লেখা আছে, পেয়েছিস? ওটা একদম পুরো ঠোঁটস্থ রাখবি, ওইটা একটা লাইন একটা অক্ষর বাদ দেওয়া যাবে না, পুরো সবুজ রঙের বক্সটা একটা কিচ্ছু বাদ দেওয়া যাবে না। ওই তো ইকুইপার্টিশন অফ এনার্জি প্রিন্সিপাল। হ্যাঁ, কি বলছে? যে কোনো পদার্থের অণুগুলির গড় গতিশক্তি প্রতিটি স্বাধীনতার মাত্রার মধ্যে সমভাবে বিভাজিত হয় এবং যে কোনো একটি অণুর প্রতিটি স্বাধীনতা মাত্রার সঙ্গে সংশ্লিষ্ট গড় গতিশক্তির মান হলো ½ kT। এবার ইমাজিন কর তুই নিজেকে ওই জায়গায়, যখন এটা বানানো হয়েছে, তুই নিজেকে এবার ইমাজিন কর যে আমি ওই জায়গাটায় আছি, তখন এটা বানানো হয়নি, আর তুই এগুলো সব জেনে নিয়েছিস। ধর এবার তুই দেখ কত সহজে সূত্রটাকে বানাতে পারতিস সেই জায়গায় তুই যদি থাকতিস। আমরা একটু আগে টোটাল এনার্জির ফর্মুলা বার করলাম নাকি? সমৃদ্ধ কত ছিল? 3/2 PV অথবা কত ছিল? 3/2 KT। এবার দেখ আশা করি চলে এসছে মাথায়। সো এনার্জি বলছি 3/2 KT। আচ্ছা এটা তো টোটাল এনার্জি অফ প্রত্যেকটা পার্টিকেল নিয়ে এতটা এনার্জি হতে পারে। আমি যদি দেখি পার্টিকেলের ডিগ্রিজ অফ ফ্রিডম, ন্যাচারালি মনো অ্যাটমিক হলে কত হয়? 3। তো মনো অ্যাটমিক গ্যাস তাদের যদি ডিগ্রিজ অফ ফ্রিডম 3 হয় তাহলে 3 × ½ KT লেখা যায়। 3টা কি? ডিগ্রিজ অফ ফ্রিডম, আর ½ KTটা কি? এনার্জি, যেটা 3 ভাগে ভাগ হয়েছে। মানে আমার কাছে মনো অ্যাটমিক গ্যাস আছে, তার ডিগ্রিজ অফ ফ্রিডম কত হয়? 3। একটা, দুটো, তিনটে ডিগ্রিজ অফ ফ্রিডমে ½ KT করে এনার্জি চলে গেছে। দেখো এইটাই তার বক্তব্য, দিয়ে টোটাল যোগ করে কত হয়ে গেল? তাই নিজেকে খালি বুঝবে যে তোমার জন্মটা অনেক পরে হয়েছে, আগে হলে এগুলো সব বার করে দিতাম আমরাই। যাও, তখন এগুলো এত সোজাও ছিল না, এগুলো ভাবাও তো একটা বিশাল বড় চ্যালেঞ্জিং ছিল না তাকে হলো। এবার তো এটা মনো অ্যাটমিক গেল, চলো এবার বলো ডাইঅ্যাটমিকের ক্ষেত্রে এনার্জির মান কত হবে? তাহলে 3 হবে না, কত হবে? 5। এখনই করলাম, ডাইঅ্যাটমিক গ্যাসের ডিগ্রিজ অফ ফ্রিডম কত হয়? 5, তাহলে 5/2 KT। আর ট্রাইঅ্যাটমিক কত হবে বলো? 6/2 KT, মানে 3 KT। তার মানে এনার্জি আমরা মোটামুটি 3টা জেনে রাখবো, কি কি? 3/2 KT ফর মনোঅ্যাটমিক, ডাইঅ্যাটমিক 5/2 KT। এবং এইটাই কাজে লাগিয়েছিলাম থার্মোডাইনামিক্সের একটা অঙ্ক করতে। হঠাৎ কি করে 5 চলে এলো বুঝতে পারিসনি তখন, এবার বুঝতে পারলাম যে কেন 5 এলো ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য।
সো ডায়াটমিক যেন 5/2 কেটি, যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন সব ডাইঅ্যাটমিক। ট্রাইঅ্যাটমিক একটা গ্যাস যেমন ওজোন, তো ওজোনের জন্য কত হবে 6/2 কেটি। বুঝতে পারলাম? ক্লিয়ার? এবার ক্লিয়ার হচ্ছে শক্তির বিভাজন নীতিটা। তবে এবার দেখ এনার্জিটা হচ্ছে 3/2 কেটি। বুঝতে পারছি ব্যাপারটা বুঝতে পারছি। এই যে কে, এই কেটাকে বলা হয় বোলজম্যান কনস্ট্যান্ট। কি বলা হয়? বোলজম্যান কনস্ট্যান্ট। সো কেটাকে আমরা কি বলবো? বোলজম্যান কনস্ট্যান্ট। কি বুঝতে পারলাম ব্যাপারটা? সো ই শুড বি ইকুয়াল টু 3/2 কেটি। আচ্ছা ক্লাস 10 একটা কথা বলতাম, মনে করতো যে 1 মোল গ্যাসের ক্ষেত্রে কে কে কি দ্বারা লেখা হয়? আর দ্বারা। তাহলে যদি আমরা 1 মোল গ্যাস ইউজ করি ফর 1 মোল গ্যাস, কে শুড বি রিপ্লেসড বাই কত? আর। তাহলে কে কে যদি আর দ্বারা লেখা হয় তাহলে আমার এনার্জিটাও কত দাঁড়াবে? 3/2 RT ফর মোনো অ্যাটমিক গ্যাস। বুঝতে পারলাম? তাহলে এই যে কে থেকে আর এলো, তার মানে আমরা এরকম ভাবতে পারি কে বাই সামথিং শুড বি ইকুয়াল টু আর। কারণ কে কে আর দ্বারা রিপ্লেস করছি কিছু একটা এক হলো বলে, হ্যাঁ না বল? কি নিয়েছি? 1 মোল। 1 মোলে কতগুলো পার্টিকেল থাকে? অ্যাভোগাড্রো নাম্বার। সো এখানটা আমরা যদি অ্যাভোগাড্রো নাম্বার বসিয়ে দিই তাহলে কে বাই এন এ শুড বি ইকুয়াল টু আর। বুঝতে পারলাম ব্যাপারটা? কে বাই এন এ শুড বি ইকুয়াল টু আর। তো এইভাবে আমরা কিন্তু বার করতে পারবো। ক্লিয়ার হয়েছে? উল্টো লিখলাম বোধহয়। হ্যাঁ দেখতো একবার, এন এ ইকুয়াল টু আর বাই কে। কি ব্যাপার, গন্ডগোল হলো কেন? তাহলে দেখি কি না কোন জায়গায় গন্ডগোল করলাম আমি? কে কে আর দ্বারা লেখা হয়, ঠিক আছে? তাহলে ওহো উল্টো বলেছি তো আমি, আর বাই এন এ হবে তো। তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে ফেলেছি। 1 মোল গ্যাস বলছি না, তাহলে এখানে নিশ্চয়ই আমরা কি ভাবতে পারি, তাহলে কিছু ভাগ আছে, তবে 1 মোলের ক্ষেত্রে আর লিখছি শুধুমাত্র। তাহলে সেই জন্য আমরা এখানে কি লিখবো? আর বাই এন এ শুড বি ইকুয়াল টু কত? কে, নাকি? তার মানে আর ইকুয়াল টু হচ্ছে এন এ ইনটু কে। ঠিক আছে? সো এই হচ্ছে। এবার চলে আসি আমরা স্পেসিফিক হিট, গ্যাসের আপেক্ষিক তাপ সম্বন্ধে। গ্যাসের আপেক্ষিক তাপ কটা পাইছিলাম? দুটো, সিপি অ্যান্ড সিভি। তাহলে সিপি আর সিভির ক্ষেত্রে আমরা যদি এখন দেখি, সিভির ভ্যালুটা আমরা জানতাম কত না, তো ডিইউ সমান সিভি ডিটি। হ্যাঁ না বল? ডিইউ মানে কত ছিল? সিভি ডিটি। তাহলে সিভি মানে কত হবে? ডিইউ বাই ডিটি। ইউটা কি? এনার্জি। তাহলে এনার্জিকে যদি টাইমে টেম্পারেচারের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো? সিভি। ব্যাপারটা বোঝ। আমরা পেয়েছিলাম ডিইউ মানে সিভি ডিটি ফ্রম থার্মোডাইনামিক্স। তাহলে সিভি মানে কত হবে? ডিইউ বাই ডিটি। ইউ তো এনার্জি, আর এখানে আমরা এনার্জিকে কি দিয়ে লিখছি? তাই সিভি মানে আমরা ডিই ডিটিও লিখতে পারি। ঠিক বুঝি তো? চলে আয় মোনো অ্যাটমিক গ্যাস। মোনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে আমরা কি দেখব? যে ই সমান হয় 3/2 RT। ঠিক বললাম তো? তাই লজিক্যালি সিভি মানে কত হবে? ডিই ডিটি। তাহলে সিভি সমান কত হবে? ডিই ডিটি। তার মানে ডিডিটি অফ ই মানে কত? 3/2 RT। 3/2 আর তো কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে গেল। আর টি এর রেসপেক্টে ডেরিভেটিভ কত হয়? 1। হ্যাঁ না বলবি? ঠিক তো? তার মানে সিভি মানে কত হলো? 3/2 আর। তাহলে সিপি মানে কত? সিভি প্লাস আর। তার মানে 2 3 5 5/2 আর। দেখ তাই আসছে কিনা। আর আমরা গামা পড়েছিলাম, গামা। গামা মানে কি ছিল? সিপি বাই সিভি। সিপি মানে কত? 5/2 আর। সিভি কত? 3/2 আর। তার মানে গামা মানে কত দাঁড়াচ্ছে? 5/3 মানে কত? 1 পয়েন্ট। বলেছিলাম গামা 1.67 হলে পরে সেটা মনোঅ্যাটমিক হয়। প্রুফ পাচ্ছ এবার? তো সেখানে আমরা ধরে নিয়েছিলাম, বারবার বলেছিলাম যখন আমরা ধরে নেব, কিন্তু এখানে আমরা প্রুফ পাবো যেগুলো হয়। ক্লিয়ার? সিমিলারলি ডাইঅ্যাটমিক করো 2 নম্বর। ডাইঅ্যাটমিকের ক্ষেত্রে এনার্জি হয় 5/2 RT। তাহলে সিভি কত হবে? অবভিয়াসলি বুঝতে পারছো 5/2 আর। হ্যাঁ না বল? টি কেটে যাবে। দেখ বুঝতে পারছি ব্যাপারটা? তাই তো? টি এর ডেরিভেটিভ কত হবে? 1। কেন? ডিই ডিটি তো, তাই আমি আর লিখছি না ও। তাহলে সিপি কত হবে? সিভি প্লাস আর। তাহলে এর সাথে যদি আর যোগ করো তাহলে কত হবে? 7 এর 2 আর। হ্যাঁ না বল? দেখ
তাহলে গামা কত হবে সিপি বাই সিভি, কাটাকুটি করলে কত পড়ে থাকবে 7/5, হ্যাঁ না বল, মানে কত হয়, তাই বলেছিলাম গামা 1.4 হলে পরে হবে ডায়াটমিক। এবার ট্রায়াটমিকটা আর বলছি না, পারবো করতে, ট্রায়াটমিক কত হবে 3/2, আচ্ছা পড়েই দিয়েছি, বইয়ে বোধহয় ট্রায়াটমিকটাই নেই করা, ইজিলি পারা যাবে, এগুলো আর করা কি রইলো, এখন কিছুই না, শিখিয়েই তো দিলাম। ট্রাইঅ্যাটমিক যদি দেখি ই সমান কত হবে 6/2 RT নাকি, ট্রাইঅ্যাটমিকে তো 6 হয় ডিগ্রিজ অফ ফ্রিডম, তার মানে ই সমান কত হবে 3RT, তার মানে সিভি সমান 3R, আর সিপি কত তাহলে সিভি প্লাস আর, তার মানে কত 4R, তাহলে গামা মানে কত সিপি বাই সিভি, তাহলে 4R/3R, তার মানে কত পড়ে থাকছে 1. তো গামা তিনটে ভ্যালু এখানে এক্স্যাক্টলি দেওয়া গেল 1.33, সো আমরা এটা পেলাম, ঠিক আছে। ওকে, এখন যদি গ্যাসের মিশ্রণ ইউজ করি তাহলে পরে কি হতে পারে সিপি আর সিভির ভ্যালু বা গামার ভ্যালু, ঠিক আছে। তো ধর দুটো গ্যাস আছে, এদিকে মিটিয়ে দিচ্ছি, এত ক্লিয়ার হয়েছে তো, চ্যাপ্টারটা খুব নিতান্ত সোজা চ্যাপ্টার, এর পরের চ্যাপ্টারটা কিন্তু কঠিন হবে, যেটা ট্রান্সমিশন অফ হিট করবো, ওটা কিন্তু একটু টাফ চ্যাপ্টার। আচ্ছা ধর এখানে একটা গ্যাস আছে, এখানে একটা গ্যাস আছে, এখানে আসতে এখানে নাম্বার অফ আছে N1 পার্টিকেল, এখানে আছে N2, আমি ধরলাম এটার CP1 হচ্ছে কি স্থির চাপে আপেক্ষিক তাপ, আর CV1 ধরলাম স্থির আয়তন আপেক্ষিক তাপ, এর ক্ষেত্রে কত হলো CP2 আর এর ক্ষেত্রে হলো CV2, তার মানে এর যদি আমি সিপি বার করতে চাই সিপি, তাহলে এর সিপি আর এর সিপি নিয়ে কাজ হবে, তার মানে এই দুটোকে মিক্স করার পর নতুন যে সিপি পাবো, তাহলে এর সিপির সাথে N1 গুণ N1 CP1 প্লাস এর সাথে এর গুণ N2 CP2, আর বাই কত গ্যাস নিয়েছো N1 প্লাস N2, এটাই তো মিক্সচার বোঝায় নাকি। সিমিলারলি আমি যদি সিভি বার করতে চাই N1 CV1 প্লাস N2 CV2, এটা অঙ্কে কিন্তু কাজে লাগে, বাই N1 প্লাস N2। এবার গামা বার করতে চাইলে কি লিখবো সিপি বাই সিভি, চলো বার করে নেবো। এবার দেখো বইয়ে তাই আছে, দেখে নাও একবার চট করে, দেখো এক্স্যাক্টলি বইয়ে যা আছে তাই পড়াচ্ছি বাবু, বেশি কিছু পড়াতে যাচ্ছি না আমি কিন্তু, ঠিক আছে। সো N1 প্লাস N2 কেটে গেলে আলটিমেটলি এটাই পড়ে থাকছে, দেখো ঠিক আছে। এক্সাম্পল নাম্বার দেখো 17, তো একটু মন দাও, যেটা হচ্ছে T1 and T2 বলে থাকবে, দেখ প্রমাণটা হচ্ছে N1 T1 প্লাস N2 T2, ঠিক আছে। বলছে T1 and T2 পরম উষ্ণতায় দুটি আদর্শ গ্যাসকে যদি মেশাও, তাহলে পরে যদি শক্তির কোনো রকম ক্ষয় না হয়, তাহলে পরে মিশ্রণের উষ্ণতা নির্ণয় করো। এখানে আমাকে কি বলছে, গ্যাস দুটির অণুর ভর যথাক্রমে M1 আর M2 এবং গ্যাস দুটিতে অণুর সংখ্যা N1 আর N2। আমরা এখানে যখন মিক্সড করছি প্রত্যেকটা পার্টিকেলের মাসের কোনো দরকারই নাই, সো আমরা নেবও না। তাহলে আমাদেরকে সেম লজিকে, এটা মিটিয়ে দিচ্ছি, সেম লজিকে বললো কি যেরকম দুটো গ্যাস নাও যাদের মধ্যে নাম্বার অফ পার্টিকেলস হচ্ছে N1 N2, ভেরি গুড। আর কি বললো আমাকে, যে এর টেম্পারেচার হচ্ছে T1 আর এর টেম্পারেচার T2, শক্তির কোনো ক্ষয় হচ্ছে না, মানে কি এদের আলাদা আলাদা শক্তি যা হবে যোগ করে মিশানোর পর শক্তি কি হবে সে, এইটা হচ্ছে লজিক ফিজিক্স এই জায়গাটায়, তাই তো। তাহলে পরে এর এনার্জি কত হবে না, তো E1 সমান 3/2 KT, কিন্তু গুণ কত হবে N1, যেহেতু N নাম্বার আছে, তার মানে 3/2 N1 K T1, কে তো কনস্ট্যান্ট, আর E2 কত হবে 3/2 N2 K T2, তাহলে টোটাল এনার্জি ইনিশিয়ালি কত হবে 3/2 K কমন নিলে N1 T1 প্লাস N2 T2, এবার মিশাও, এবার মেশাও, তাহলে মেশালে পরে টোটাল নাম্বার অফ পার্টিকেলস কত হবে N1 প্লাস N2, তাহলে ফাইনাল একবার লিখতে পারবো, ফাইনাল কত হবে না, তো 3/2 K নাম্বার অফ পার্টিকেলস কত N1 প্লাস N2, আর টেম্পারেচার ধরলাম কত T, তাহলে এই দুটো পরস্পর কি হবে সমান, সমান হলে এই দুটো কেটে গেলে T পড়ে থাকছে এটা বাই কত N1 প্লাস N2, দেখো তাই আছে। সো এই দুটোকে যদি মিশিয়ে দাও EI শুড বি ইকুয়াল টু EF হবে, তার মানে 3/2 K N1 T1 প্লাস N2 T2 শুড বি ইকুয়াল টু 3/2 K N1 প্লাস N2 T, 3/2 K কাটলে T শুড বি ইকুয়াল টু N1 T1 প্লাস N2 T2 বাই N1 প্লাস N2। তাহলে এইভাবে কিন্তু প্রবলেমগুলো সলিউশন করব আমরা, সেজন্য
এই চ্যাপ্টারের এক্সাম্পলস গুলোকে একটু আমরা স্টাডি করব, তারপর কিন্তু সেটে ঢুকবো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তো চ্যাপ্টার নিয়ে কোনো ডাউট আছে আমাকে বলতে পারো। সোজা চ্যাপ্টার ছিল তো এটা, তুলনামূলক থার্মোডাইনামিক্স এর থেকেও সোজা চ্যাপ্টার এটা, কিন্তু খুব ছোট চ্যাপ্টার অবভিয়াসলি। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে।